আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। আসলে বাংলাদেশের সর্ববৃহৎ কাস্টম হাউস হচ্ছে এই চট্টগ্রাম কাস্টম হাউস, যেখান থেকে বাংলাদেশের আমদানি রপ্তানি সিংহভাগ আসে কিন্তু এই চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে আমাদের অর্থনীতিতে। এবং এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আসলে অনেক আলোচনা চলে আসে, অনেক সমালোচনা চলে আসে, অনেক অভিযোগ চলে আসে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতিনিয়ত। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ শফিউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু আপনাদের কর্মকাণ্ড নিয়ে, নিয়মিত যে কর্মকাণ্ডটুকু আপনারা পরিচালনা করেন, নিয়মিত যে চ্যালেঞ্জ মোকাবেলা, এক কথায় চট্টগ্রাম কাস্টম হাউসকে যদি আপনাকে বলা হয় সংজ্ঞায়িত করার জন্য, আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন জনাব শফিউদ্দিন? ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আমরা এই কাস্টম হাউস বাংলাদেশে আমদানি রপ্তানির প্রায় 90% এই কাস্টম হাউসের মাধ্যমে, এই পোর্টের মাধ্যমে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কাস্টম হাউস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। রাইট। এখানে আমাদের মেইন কাজ হলো, যদিও আমাদের রাজস্বের আদায়টা মেইন কিন্তু রাজস্বের সাথে সাথে আমাদের অন্যান্য যেসব কাজ করতে হয়, যেমন এখানে ট্রেড ফ্যাসিলিটেশনটাও এনশিওর করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটা পড়ে। আমদানি রপ্তানি যাতে স্মুথলি সম্পাদিত হয় সেই বিষয়ে যথাযথ আইন কানুন প্রয়োগের এনশিওর করা। একই সঙ্গে এখানে নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত অনেক পণ্য আছে, সেগুলোর উপর সঠিকভাবে নজরদারি রাখাটাও আমাদের দায়িত্বের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এছাড়া আমরা ব্যবসায়ীরা যাতে দ্রুত আমাদের সার্ভিস পেতে পারে, দ্রুত তাদের পণ্য খালাস গ্রহণ করতে পারে এবং সেটা যেন ক্রেতা পর্যায়ে পৌঁছাতে পারে, সেটা এনশিওর করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে থাকে। আমরা এই কাস্টমারদের মোটামুটি আমাদের প্রতিদিন প্রায় 7 থেকে 8,000 বিড়া পেন্ডা আমদানি এবং রপ্তানি মিলে আমাদের এখানে প্রসেস হয়ে থাকে। আমি একটু স্পেশালি একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অবদানটুকু, মানে অর্থনীতিতে কি ইফেক্ট আপনারা নিয়ে আসেন? আমাদের এই কাস্টমার যে মোট রাজস্ব, যে আমাদের বাংলাদেশে যে রাজস্ব আদায় হয়ে থাকে তার 20%-এরও অধিক এই কাস্টম হাউস থেকে হয়ে থাকে, যেটা সরাসরি এক্সচেকারে জমা হয় এবং এই রাজস্বের মাধ্যমে কিন্তু সরকারের রাষ্ট্রীয় উন্নয়নমূলক কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে থাকে। আজকে যে আমরা অনেক প্রজেক্ট নিই, যে শহরতলির যে প্রজেক্টগুলো হয়ে থাকে আমাদের, সেই প্রজেক্টগুলোতে আমাদের মোটামুটি 20-25% কন্ট্রিবিউশন এই অফিসেরই থাকে। জি, আসলে ব্যবসা বাণিজ্য বললে, বড় ধরনের ব্যবসা বাণিজ্য বললে চট্টগ্রাম কাস্টমের কথা চলে আসে। আমদানি রপ্তানির কথা বললে চট্টগ্রাম কাস্টম হাউসের কথা চলে আসে। আমি যদি একটু জানতে চাই, আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের কার্যক্রমকে আরো সহজ করতে বাংলাদেশ কাস্টম হাউসের কি পদক্ষেপ এখন বর্তমানে, বা আপনারা কি করে যান যাতে এই আমদানি রপ্তানি প্রক্রিয়াটাকে যেহেতু সহজতর হয়? বাংলাদেশে আমাদের আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করার জন্য আমাদের জাতীয় রাজস্ব বোর্ড সহ সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে আমাদের। তার ভিতরে আপনি জেনে থাকবেন যে কাস্টমসই হচ্ছে একমাত্র যেটা আমরা 1993 সাল থেকে কিন্তু অটোমেটেড ডিজিটালাইজেশন পদ্ধতিতে কার্যক্রম সম্পাদন করে থাকি। বলে যে ডিজিটাইজেশনের প্রবক্তা কিন্তু বাংলাদেশ কাস্টম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেটা আমরা মানে বাংলাদেশের অন্যান্য সেক্টর ডিজিটালাইজেশনের হওয়ার আগে বাংলাদেশ কাস্টমস এবং যেহেতু বিজনেস অ্যাক্টিভিটি গুলো কাস্টমসে কেন্দ্র করে হয়ে থাকে, কাস্টম এবং দেশের বাইরেও সাথে আপনাদের সম্পৃক্ত কাজ, সেহেতু আপনারা অনেক আগে থেকে স্মার্টের কাজকর্মগুলো চলে আসছেন, যেহেতু দেশের বাইরের সাথে কাজ করতে হয়। আমাদের অলরেডি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে করতে হয়, আমাদের এই কাজগুলো ডিজিটালাইজেশন আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জরুরি কার্যক্রম বলা যেতে পারে। এই জিনিসটা জরুরি রাষ্ট্রের সেবা এনশিওর করার জন্য, রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আর কি। তো বর্তমানে আমরা যেটা এসআই কোডা ওয়ার্ল্ড, আপনি তো জানেন যে এসআই কোডা ইউজ করে, ইতিপূর্বে এসআই কোডা প্লাস ছিল। এছাড়া আমরা ডিজিটাইজেশনের জন্য বর্তমানে আমাদের একটা বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট
চলমান রয়েছে। সেখানে সেটাতে এই মুহূর্তে আমাদের প্রায় ১৯টা সরকারি প্রতিষ্ঠানের সংযুক্ত হয়েছে। যার কাছ থেকে আমাদের যে অনেক ক্ষেত্রে নন টেরিফ ব্যারিয়ার অনেকগুলো আছে যে সার্টিফিকেশন লাগে। যেমন কোনো পণ্য আমদানি কিন্তু বিএসটি সার্টিফিকেট লাগবে। অ্যাটমিক এনার্জি কমিশনের সার্টিফিকেশনের প্রয়োজন হয়। সেই জিনিসগুলোর জন্য আগে ওখান থেকে আমাদের সার্টিফিকেট নিয়ে আসতে হতো এবং তার পরবর্তীতে এখানে অনেক সময় ক্ষেপণ হতো। এই জিনিসগুলো যাতে না হয় এখন টেস্ট রিপোর্ট তারা অনলাইনে আমাদেরকে বাংলা সিঙ্গেল উইন্ডোতে দিয়ে গেলে সাথে, সাথে আমরা তাৎক্ষণিকভাবে এখানে পেয়ে থাকি। আসলে ব্যবসায়ীরা এই আপনাদের পদক্ষেপগুলোতে মানে আ বাস্তব উপকারটুকু পাচ্ছে কি মনে করেন আপনি? অবশ্যই উপকার পাচ্ছে। কারণ আগে এখান থেকে আগে সময় লাগতো যে পণ্য খালাসে হয়তো আপনার ৭ দিন লাগতো সেটা এখন আমরা ২ দিনে দিয়ে যেতে পারছি। আপনি যদি হিসাবেন যে আমরা এই মুহূর্তে আমাদের মানে এক কথায় ব্যবসায়ীরা একটু সন্তুষ্ট আছে কিনা হ্যাঁ, হ্যাঁ, ব্যবসায়ী সন্তুষ্ট অবশ্যই থাকবে। কারণ আমরা এই মুহূর্তে আপনার একদিনে আমরা যে পণ্য খালাস করেছি তার হার হচ্ছে 66% অ্যাবভ। রাইট। একদিনে যে আজকে বিল অফ পেমেন্ট দিবে যেখানে কোনো সার্টিফিকেশন প্রয়োজন নেই সেগুলা ডেইলি আমরা খালাস করে দিতে পারছি। তার হার হচ্ছে 66%। আর বাকি যে আছে সেখানে ধরেন বিএসটি সার্টিফিকেট অন্যান্য বা অন্যান্য সংস্থা যেহেতু জড়িত আছে। জড়িত সেগুলার লিঙ্ক থাকবে। এছাড়া আরেকটি হয় দেখা যায় অনেক ক্ষেত্রে বিলম্বের কারণে এর ভিতরে ২৪ এর ভিতরে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিল অফ এন্ট্রি আপনার হয়তো এখানে কনসাইনমেন্ট চলে আসছে বা কন্টেইনার চলে আসছে। কিন্তু বিল অফ এন্ট্রি সাবমিট হচ্ছে হয়তো ৭-৮ দিন পরে। তো ৭-৮ বিল অফ এন্ট্রি সাবমিট না হওয়া পর্যন্ত কিন্তু কাস্টমসের সারফেজে জিনিসটা আসে না। বিল অফ এন্ট্রি সাবমিট হওয়ার পরেই কাস্টমসের কাজ শুরু হয়। পুরো কাস্টম হাউসে, পুরো বাংলাদেশ কাস্টম হাউসে, চট্টগ্রাম কাস্টম হাউসের অবদান নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আমাদের স্পেশালি আসলে আমরা কথা বলছি আজকে চট্টগ্রাম কাস্টম হাউস নিয়ে। এই কাস্টম হাউসের ক্ষেত্রে আমাদের চট্টগ্রাম কাস্টম হাউসের অবদান নিয়ে যদি আপনি বলতেন। বাংলাদেশ কাস্টমস চিটাগাং কাস্টমার আমাদের আ মোট রাজস্বের আমি আগেই বলছি ২০ অ্যা এটা কি চট্টগ্রাম শু থেকে? হ্যাঁ। না শুধু চট্টগ্রাম থেকে যে আমরা যদি আমার মোট রাজস্বের আদায় করি তার 20% হলো চিটাগাং কাস্টম হাউস থেকে। 20% এর বেশি। আর যদি আপনি কাস্টম রাজস্বের কথা বলেন, সেক্ষেত্রে কাস্টম রাজস্বের 80% মোর দ্যান 80% চিটাগাং কাস্টম হাউস থেকে আদায় হয়ে থাকে এবং গত বছর আমাদের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৬,১৪৩ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫%। অন্য কাস্টম হাউসগুলো আরো তো কাস্টম হাউস আছে। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম কাস্টম হাউসের মানে যদি একটু তুলনা করতে যাই, আমরা কোন ধাপে আছি আসলে? চট্টগ্রাম কাস্টম হাউস কোন জায়গায় আছে? ওইদিন দেশের ভিতরে হ্যাঁ, রাইট। দেশের ভিতর কাস্টমার ১ নম্বরে পজিশনে আছে। যেটা আমি বললামই যে আমাদের আদায়ের পরিমাণ প্রায় ৮০-৮৫% এই কাস্টম হাউসের মাধ্যমে হয়ে থাকে এবং আপনার আমদানি রপ্তানির প্রায় ৯০% ই এই কাস্টম হাউসের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। আমাদের এখানে ডেইলি আমি বললাম যে বিল অফ এন্ট্রি আপনার প্রতিদিন আমাদের প্রসেস হয়ে থাকে ৭,০০০-৮,০০০ আচ্ছা, আচ্ছা। এই কাস্টম হাউসের মাধ্যমে। যেখানে অন্যান্য কাস্টম হাউসে এখনো সেই পরিসরে হয়নি। যেমন আ সেটা অতি আ বৃহৎ পরিসরে এখন অন্যান্য কাস্টম হাউসে শুরু করা সম্ভব আপনাদের হয়। আপনাদের অন্যতম আরেকটি কাজ হচ্ছে পণ্যের উপর শুল্ক নির্ধারণ করা বা আদায় করা। আমি একটু এই যে পণ্যের পণ্যের উপর শুল্ক নির্ধারণ করা এবং আদায়ের কৌশল নিয়ে যদি একটু কথা বলতে চাই, আপনি কি বলবেন? আমরা এখানে পণ্য শুল্ক আদায়ের ক্ষেত্রে হারমোনাইজ সিস্টেমটা ফলো করে থাকি। যেটা WCO থেকে গাইডলাইন করা এবং এখানে ট্যারিফ শিডিউলে আমাদের ট্যাক্স রেটটা উল্লেখ করা থাকে এবং পণ্যের ঘোষণা যদি সঠিক থাকে সেক্ষেত্রে সেগুলো আমাদের সাথে, সাথে সম্পাদিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এগুলো হয়তো ডিক্লারেশন থাকলে সেখানে হয়তো আমরা আমদানিকারকের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করি এবং সেও বুঝে সেভাবে অনেক ক্ষেত্রে আমাদের আ টেস্টের প্রয়োজন হয় তখন আমরা বহির্লগে প্রেরণ করে থাকি। না, অনেক সময় অভিযোগ চলে আসে জনাব শফিউদ্দিন। আ এই যে পণ্য উপর শুল্ক নির্ধারণ করা তা বা তা আদায়ের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা ভুগতে হয়। জটিলতার মধ্যে চলে আসে ব্যবসায়ীদের উপর এবং সময়ক্ষেপণ হয়। এই ধরনের অভিযোগ তো আপনারা পান। সেক্ষেত্রে এখন আপনাদের পদক্ষেপ কি? এই যে আসলে সবার আগে তো ব্যবসায়ীদের একটু স্বার্থ দেখতে হয়। কারণ যে দেশে ব্যবসায়ীদের একটু ভালো অবস্থান থাকে সে দেশ কিন্তু উন্নতর পর্যায়ে চলে যায়। সেই জায়গায় তাদেরকে একটু রক্ষণাবেক্ষণ, তাদেরকে একটু আনন্দ দেওয়ার ক্ষেত্রে বা সহজতর করার ক্ষেত্রে জটিলতা যাতে না হয়, সময়ক্ষেপণ যাতে না হয়, সেক্ষেত্রে চট্টগ্রাম কাস্টম হাউস কি করছে? কাস্টমার যেটা আমাদের এই যে যেমন আপনি এসএস কোড বিষয়ে যদি বলি কোনো জটিলতা হলে আমাদের এখানে বিভিন্ন কমিটি আছে, শ্রেণীবিন্যাস কমিটি আছে। তারপরে মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূল্য নির্ধারণ কমিটি আছে। সেই মূল্য নির্ধারণ কমিটিতে আমরা সেগুলা ইম্পোর্টার যদি আবেদন করে বা সে চায় যে আমরা এসএস কোডে ডিসপিউট হচ্ছে, এটাতে আমার কনফিউশন আছে সেটা আমরা ওখানে পাঠাই। এছাড়া উনি চাইলে পণ্য আমদানির পূর্বেও
যদি এইচএস কোড বিষয়ে উনি নিশ্চিত না হয়ে থাকেন, তাইলে উনি চাইলে আবেদন করতে পারেন। সেটা এনবিআর আমাদের অ্যাডভান্স টুলিং আছে। সেখানে আমরা তাকে বলি সেখান থেকে লিখিতভাবে আনতে পারে। আর এখানে যদি উনি আনার আগে আমাদেরকে স্যাম্পলও দেখাইতে পারেন যে আমি এই পণ্যটা আনবো এবং এটার এই ক্যাটালগ এবং সেটার ভিত্তিতে আমি এইচএস কোডটা নিশ্চিত হইতে পারতেছি না এবং আনার পরে যেন আমার পণ্য বিলম্বিত না হয় শুল্ক আইনে, আমি এই কারণে আগে একটু জানতে চাচ্ছি। সেক্ষেত্রেও আমরা তাকে এখান থেকে পরামর্শ প্রদান করে থাকি এবং এনবিআর এ অ্যাডভান্স এখন এটার জন্য একটা কমিটি কাজ করবে। হ্যাঁ, এটা কমিটির কাজ আছে এবং এনবিআর এ তো এখানে প্রেসক্রাইব ফর্মে আছে এই সেই কমিটির সাথে আপনার যোগাযোগ তো আছে, মানে তারা কি আসলে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা, কথা বলছে কিনা, তাদের সব ব্যবসায়ীদের সাথে কথা বলছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই তারা কথা বলে। কারণ তারা আবেদন করলে এনবিআর আমাদের কাছেও আবেদন আমাদের কাছে মতামত জানতে চায় যে তার এই পণ্যটা আসবে এটার ব্যাপারে আমরা কোন এইচএস কোডটা এখানে হতে পারে আমাদেরও মতামত চায় এবং তার সঙ্গে আলোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত যাব। এই ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে কোনো একজন ইম্পোর্টারের জন্য যদি একটা পণ্যের ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে এনবিআর, সেটা কিন্তু পুরো ১ বছর সেটা থাকবে। আচ্ছা। এবং সেটা বাংলাদেশের সকল কাস্টম হাউসেই সেটা ফলো করবে। সেটা ফলো করবে। আর আমরাও এখানে এখানে আমাদের যে শ্রেণীবিন্যাস কমিটি আছে, এখানেও আমরা যেই সিদ্ধান্তগুলি নিয়ে থাকি, সেগুলো আমরা অন্যান্য কাস্টম হাউসকে জানিয়ে থাকি। এবং তারাও তখন এটা ফলো করে এবং তাদের ক্ষেত্রেও যদি কোনো ডিসপিউট দেখা হয়, তারাও আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে এটা হতে পারে। সুতরাং এটা আমরা মনে করতেছি এইভাবে আমরা নিজেরা নিজের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে জিনিসগুলো সম্পাদন করি। আদর্শ ফাঁকি রোধে আসলে আমাদের বাংলাদেশের অর্থনীতি বা জিডিপিতে কিন্তু আপনাদের অবদান বা চট্টগ্রাম কাস্টম হাউসের অবদান অনস্বীকার্য। খুবই ভালো একটা জায়গা। তো সেই জায়গায় যাতে রাজস্ব ফাঁকি দিতে না পারে, আ সেইটাকে ব্যাপার মাথায় রেখে এখন চট্টগ্রাম কাস্টম হাউস কি প্রযুক্তি ব্যবহার করছে আসলে? যদি বলতেন। ধন্যবাদ। আসলে রাজস্ব ফাঁকি একটা বড় যে সবারই টেনডেন্সি থাকে কিভাবে আমি রেভিনিউ এস্কেপ করে বের হবো আরকি। তো আমরা এই ফাঁকিটা রোধ করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করে থাকি। আমি আগেই বলছি যে এসআই করা ওয়ার্ল্ডে আমরা এই জিনিসটা কিছু যেমন ঝুঁকিপূর্ণ যে সমস্ত আমদানিকারক থাকে, অনেকগুলা এসএস করে দেখা যাচ্ছে বারবার টেনডেন্সি থাকে যে কম শুল্কের এই এসএস করে পণ্য নিয়ে যাওয়ার এই সমস্ত। তো এক্ষেত্রে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে। আপনি জানেন যে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটও হয়েছে। রাইট। এবং এনবিআর এর বিষয়ে একটা কমিটি আছে। ওই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আমাদের এখানে প্রতি ৩ মাস অন্তর তারা এই জিনিসগুলো রিভিউ করে থাকে যে বিগত সময়ে কোন পণ্যের ক্ষেত্রে টেনডেন্সিটা ফলো করা গেছে যে ফাঁকি দেওয়ার বা কোন এসএস কোড ব্যবহার করে সে পণ্য ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এছাড়া কিছু সিএনএফ এজেন্টও রিস্কি কিনা তাদেরকেও আমরা সার্ভেইলেন্স এ রাখি। আর যে ইম্পোর্টার থাকে, অনেকে আছে ইম্পোর্টারও তার টেনডেন্সি থাকে ফাঁকি দেওয়া অনেস্টলি। তাদেরকেও আমরা আইডেন্টিফাই করে রিস্ক ক্রাইটেরিয়া সেভাবে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি সেগুলো আইডেন্টিফাই করে আমাদের সিস্টেম সেই ইয়েটা দিয়ে রাখে। তখন তার পণ্যগুলো আসলে আমরা এটা সার্ভেইলেন্স এ থাকে এবং সেটা এক্সামিনেশন হয়ে যায়। এখন বর্তমানে যারা ফাঁকি দেয় তাদেরকে ধরার প্রবণতা বা ধরতে পারা, ক্যাচ করা, তাদেরকে রাজস্বের মধ্যে নিয়ে আসার এটার হার কতটা বেড়েছে? যদি বলতেন জনাব শফিউদ্দিন। তো আপনি জানেন যে আমাদের ইতিপূর্বে যেমন কমানোর জন্য এই ফাঁকি যাতে কমে সেই কারণে আমরা পেনাল্টিটা অনেক হাই করা হয়েছিল। যে রাজস্ব ফাঁকির জন্য মিসডিক্লারেশন থাকলে সেই ক্ষেত্রে যে পরিমাণ রাজস্ব ফাঁকি হবে তার দ্বিগুণ পরিমাণ আপনার মিনিমাম পেনাল্টির পরিমাণটা ছিল। মানে পানিশমেন্টও আছে এই জায়গায়। হ্যাঁ, মেক্সিমাম ৪ গুণ ছিল। তো পরবর্তীতে সেটা যখন গ্র্যাজুয়ালি আমরা আ সেটা ২ বছর থাকার পরে কিছুটা কমে আসছে। পরে ব্যবসায়িক কমিউনিটি থেকে অনুযায়ী প্রেক্ষিতে জিনিসটা গত বাজেটে সেটাকে এখন আ সমান করা হয়েছে। যে পরিমাণ রাজস্ব ফাঁকি হবে মিনিমামটা হচ্ছে তার সমপরিমাণ জরিমানা হবে এবং মেক্সিমাম দ্বিগুণটা হবে। ফলে এই টেনডেন্সিটা আগের চাইতে অনেকটা কমে আসছে। যেটা এছাড়া আমাদের যেমন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে যেমন আমাদের কাস্টম গোয়েন্দা আছে। এছাড়া আমাদের পিসিএ আছে যারা মাল হয়তো ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করে থাকি। সেটা আমাদের একটা কমিশনারেট আছেন অভ্যন্তরীণ নিরীক্ষা শুল্ক মূল্যায়ন সেখান থেকেও করে থাকে। আমরা এইভাবেও অনেক রেভিনিউ আদায় করি। ফলে এই জিনিসটা গ্র্যাজুয়ালি কিন্তু আরো কমে আসা। এই চট্টগ্রাম কাস্টম হাউস তো পুরো বাংলাদেশের আ মানে একদম সেরাটার মধ্যে একটি প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আরো স্মার্ট করার জন্য বা আপনাদের স্মার্ট কাস্টম হাউস করার জন্য এ এ ডিজিটালাইজেশন এর যেটা কথা চলে আসে সেটা অগ্রগতি এখন কতটুকু হয়েছে জনাব শফিউদ্দিন? আ আপনি জানেন যে ইতিপূর্বে আমরা বলছি যে আমরা কাস্টমস ১৯৯৩ সাল থেকেই
ডিজিটাইজেশন শুরু করে এবং পাশাপাশি বর্তমানে আমি আরেকটা ব্যাপার চলে আসে। স্মার্ট কাস্টম তো আছেই। আরেকটা পেপারলেস কাস্টমস এর কথা আমরা শুনতে পেয়েছিলাম। তো এই যে স্মার্ট হওয়া এই কাস্টম হাউসের কর্মকান্ডগুলো, পেপারলেস হওয়া, আসলে একটা সময় তো একগাদা কাগজপত্র নিয়ে হাজির হতে হয় ব্যবসায়ীদেরকে। সেই জায়গায় একটু পেপারলেস সিস্টেমের মধ্যে মানে আপনারা আসলে এটা কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। হয়তো আমরা পুরোপুরি এখনো শুরু করতে পারছি না, কিন্তু আমি আশা করি অদূর ভবিষ্যতে হয়তো এই জিনিসটা চলে আসবে। ভবিষ্যৎ বলতে কি বোঝায়? দূর ভবিষ্যৎ নাকি কাছাকাছি ভবিষ্যৎ? কাছাকাছি ভবিষ্যতে বলা যায়। কারণ আমরা ১৯৯৩ সাল থেকে অ্যাসাইগোরা ওয়ার্ল্ড শুরু করলে এখন কিন্তু দাবে আমরা অ্যাসাইগোরা ওয়ার্ল্ড ইউজ করতেছি, আপডেটেড ভার্সন। এবং এটারও পরবর্তী যে আপডেটেড ভার্সনটা এআই ইউজের মাধ্যমে যেটা করে সেটাও আমরা চেষ্টা করতেছি করার। এছাড়া আপনি জানবেন যে অ্যাসাইগোরায় আমরা সিঙ্গেল উইন্ডো চালু করছি। হ্যাঁ, সিঙ্গেল উইন্ডো চালু ন্যাশনাল বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যে আপনার অনেকগুলা প্রতিষ্ঠানের যে তাদের ডকুমেন্ট সাবমিট করতে হতো সেটা এখন অনলাইনে সাবমিট করা হচ্ছে। এছাড়া আমরা চালানের মাধ্যমে এখন ট্যাক্স জমা দেওয়া হচ্ছে। আগে আপনাকে ট্যাক্স জমা দেওয়ার জন্য ব্যাংকের যেতে হতো। আমাদের এখানে আসতে হতো। এখন আপনি ঘরে বসে কিন্তু আপনার ট্যাক্স জমা দিতে পারবেন। রাইট। আপনি চালানের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থাকলে হবে, অনলাইনে আপনি ইউজ করে সেটার সাথে, সাথে কিন্তু আপনার সেটা ১ সেকেন্ডে চলে যাচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের সর্ববৃহৎ কাস্টম হাউস চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রামে ২ টার অবস্থান কাছাকাছি এবং আপনাদের কর্মকাণ্ড কিন্তু বন্দর কেন্দ্রিক অনেকাংশে। আমদানি, রপ্তানি সবগুলো বন্দর কেন্দ্রিক। পণ্যের উপর শুল্ক নির্ধারণ করা বা আদায়ের ক্ষেত্রে অনেকাংশে বন্দর চলে আসে। সেই জায়গায় ব বন্দর এবং কাস্টম হাউসের সম্পর্কটা তো সুসম্পর্ক থাকা উচিত। সেই জায়গায় আপনি এখন কি মনে করেন? আপনারা কতটা সমন্বয় করে কাজ করেন? বা এক কথায় বন্দর এবং কাস্টম হাউসের সম্পর্কটা কিরকম আছে এখন বর্তমানে? অ্যা বন্দর এবং কাস্টমস কিন্তু একে অপরের পরিপূরক। রাইট। সুতরাং এখানে যদি আমরা সমন্বয়ের ঘাটতি থাকে এই ২ টা দপ্তরের ভিতর সেটার প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে পড়বে এবং ব্যবসায়ী মহলে তো হয়রানির শিকার হবে। সুতরাং আমরা কিন্তু ২ দপ্তর মিলে নিয়মিত যোগাযোগ নিজেদের ভিতর রক্ষা করি এবং নিজেরা এই সমন্বয়ের মাধ্যমে যাতে ব্যবসাকে ট্রেড ফ্রেন্ডলি করা যায়, আরো কিভাবে উন্নত করা যায় সেভাবে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং সেটা আশা করি অনেকাংশে জনাব শফিক মানে একটু বন্দরের কর্মকাণ্ড বা কাস্টমস এর কর্মকাণ্ডের একটু সমন্বয়ের অনেকাংশে একটু অভাব দেখা যায়। সেই জায়গায় যে ক্ষতিটা হয়, আসলে কি আপনার মনে হয় এই ক্ষতিটা আসলে সরকারের হচ্ছে বা ব্যবসায়ীর হচ্ছে? কি মনে করেন আপনি আসলে? এখানে ক্ষতি আল্টিমেটলি হইলে রাষ্ট্রের। কিন্তু আমরা দুজনেই পরিপূরক যেহেতু বললাম একে অপরের এবং আমরা সর্বদাই যদি চেষ্টা করে যদি যে থাকি। পরিপূরক বা আপনারা যে কাজ করেন একসাথে বা একে অন্যের সাথে সমন্বয় করে কাজ করেন, এই কিছুর উদাহরণ যদি আপনি বলতেন। হ্যাঁ, যেমন ধরো আমাদের এখন যে নিলামে যেটা আমাদের অনেক নিলাম ধরেন আমরা পিছিয়ে আছি যে আমাদের আইনের অনেকগুলা ধাপ পার হইতে হয়। ফলে নিলামে দেখা যায় আমাদের অনেকগুলো কন্টেইনার অনেক সময় হয়তো আমরা নির্দিষ্ট সময়ে আমরা খালাস করতে পারি না। তো এটা আমরা বন্দরের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনার মাধ্যমে ওনার সহযোগিতা নিয়ে আমরা করি। যেমন আমাদের সাম্প্রতিক কিছু আপনি জানবেন যে আমাদের ডেঞ্জারাস গুডস পোর্টে আছে। তো এগুলোর জন্য একটা কমিটিও বন্দরের সমন্বয় করা হয়েছে বন্দর সহ এবং আমরা কিছু ওনাদের সহযোগিতা সহ সবাই নিজে ভিজিট করে একটা স্থানও উনারা আমাদের নির্বাচন করে দিয়েছেন। এবং সেখানে আমরা অতি দ্রুত হয়তো আরো কিছু ডেঞ্জারাস গুডস সেগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হব। তো এইভাবে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বজায় রেখে এবং সমন্বয়ের মাধ্যমে দ্রুত এই ধরনের জটিলতাগুলো দূর করে ফেলার এবং এটা স্মুথলি এগিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ওই যে পণ্য খালাসের একটা ব্যাপার চলে আসে। আসলে স মানে সময়মতো ক্লিয়ারেন্স দেওয়া হয় না। এটা আমি কিছুক্ষণ আগে যেটা আলোচনা আমরা করেছিলাম। একটু সময় ক্ষেপণ হয়, কালক্ষেপণ হয়। আর একটু সময় মতো ক্লিয়ারেন্স করার জন্য এই চট্টগ্রাম কাস্টম হাউসের গড় সময় কত লাগতে পারে আসলে? সেটা আমি আপনাকে বললাম যে আগে আপনি জানেন যে ইতিপূর্বে আমাদের একটা টাইম রিলিজ স্টাডি হইছে। সেই টাইম রিলিজে দেখা গেছে যে এখানে আমাদের যেই ডিলে হয় বা পুরা একটা পণ্য ইয়েতে এখানে মাত্র 7% হলো কাস্টমস রোল। বাকি যে 93 বা আদার এজেন্সির এই জিনিসটা থাকে। এছাড়া এই সময় আমরা কমিয়ে আনার জন্য আপনারা জানাবেন যে অ্যা এখন কিন্তু আসলে সেই সময় লাগে না। এখন আমরা বেশ কিছু গেটে আমাদের স্ক্যানার আছে। যেটা আগে স্ক্যানিং হয়ে যেত না, এখানে তাকে ইন্টারাপ্ট করা হইতো। এখন কিন্তু সে স্মুথলি বেরিয়েও যাচ্ছে। ফলে এই দিকে কিন্তু আর জট অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের কিছুদিন আগে আপনার ৪ নাম্বার গেটেও একটা স্ক্যানার রাইট। চালু হয়েছে এবং আরো একটা হয়তো আগামী ১ মাসের ভিতরে আমরা চালু করতে সক্ষম হব। এখন যে গড় সময়টুকু লাগছে, আপনি যে বলছেন আসলে খুব কম লাগছে। এটা একটু স্পেশালি কত সময় লাগতে পারে, কি পণ্যের ক্ষেত্রে সেটা একটু যদি আপনি বলতেন? পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্ষেত্রে আসলে আপনারা তো আন্তর্জাতিক ব্যাপারগুলোকে নিয়ে আসেন। আপনারা তো তাল মিলিয়ে চলেন।
আপনি যে একটা কথা বললেন যে পুরো বিশ্বের সাথে আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই। তো সেই জায়গায় আন্তর্জাতিক মানের ক্ষেত্রে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আসলে চট্টগ্রাম কাস্টম হাউস কোথায় দাঁড়িয়ে আছে? সময়ক্ষেপণটা আসলে কতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখেন? সময় ক্ষেপণে আপনাকে সেটা আগেই বলছি যে আমাদের 0 ডে-তে কিন্তু 66% চলে যাচ্ছে। শুধু কাস্টমসে কিন্তু আর ইয়ে নাই। যেই সমস্যাটা হচ্ছে আমাদের যে আদার যে সার্টিফিকেশন এর যেই জিনিসগুলা শর্তযুক্ত পণ্য। এ এ এস এই কোন জায়গায় আটকে থাকে? শর্তযুক্ত পণ্যের ক্ষেত্রে যেটা সমস্যা আপনার একটা দিলে এখানে মেইন যেটা আটকে থাকে টাইমলি রেজিস্ট্রারে আপনি দেখলে দেখবেন সেখানে আমাদের এখানে বিল অফ পেমেন্ট সাবমিট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা জানি। তো ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমি আগেই বললাম যে পণ্য আসার ৫-৬ দিন পরেও আপনার এখানে বিল অফ পেমেন্ট সাবমিট হচ্ছে। ফলে ওই সময় এজেন্ট এবং আমদানিকারকই বিলম্বিতটা করে থাকে। তারা যদি পণ্য এই জন্য কিন্তু আইনে এখন প্রি অ্যারাইভাল সিস্টেমটা চালু করা হয়েছে। এখন পণ্য আসার আগে যে ডিপার্চার পোর্ট থেকে যখনই জাহাজ ছাড়বে সে চাইলেই কিন্তু অ্যাডভান্স বিল অফ পেমেন্ট সাবমিট করতে পারে। বিএল সাবমিট করতে পারে। এই সুযোগটা সে নিতে পারে। এছাড়া আপনার আরেকটা হয় যেমন আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর সিস্টেমটা চালু করছি। যারা অথরাইজড ইকোনমিক অপারেটর আছে তাদের কিন্তু আর অ্যাসেসমেন্ট এর জন্য আমার হাউসে আসার প্রয়োজন নাই। বর্তমানে সেটা আমরা 20% to 30% এ রাখা হয়েছে। ইন ফিউচারে এটা 100% হয়ে যাবে। এদের কিন্তু আর আমার হাউসে আসার দরকার নাই। আপনি যে বললেন যে আমরা পেপারলেস হবো কিনা, সে কিন্তু ইজিলি তার পণ্য নিয়ে চলে যাবে। কারণ সে হলো আমার ট্রাস্টার, অথরাইজড ইকোনমিক অপারেটর সে। মানে এক কথায় এক কথা সে তার মাল নিয়ে আমার এখানে থাকবে না, সে ডকুমেন্ট ইয়ে করে সে তার প্রিমিজে চলে মানে যাবে। আপনারা আমার সাথে আপনারা চেষ্টা করেন কিনা যত দ্রুত সম্ভব পণ্যটা খালাস করে দেওয়ার? হ্যাঁ, হ্যাঁ। আমাদের অলওয়েজ চেষ্টা থাকে পণ্য যত দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আপনারা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আসলে কি তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছেন কিনা? আমরা অন্যান্য পণ্যের সাথে তাল মিলিয়ে যাচ্ছি। কারণ আপনারা জানবেন যে অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করি আমাদের এই ফুড ব্যবহার করার জন্য অন্যান্য কান্ট্রি গুলো কিন্তু এগিয়ে আসতে চাচ্ছে। কারণ আমাদের সার্ভিস যদি দ্রুত না থাকতো তারা এই জিনিসটা ইচ্ছাটা প্রকাশ করত না। আমাদের বন্দর আসলে সকলে ব্যবহার করার জন্য আগ্রহ দেখায় এবং চট্টগ্রাম কাস্টম হাউস একটা আকর্ষণীয় একটা জায়গা। সে জায়গায় আন্তর্জাতিক মানদণ্ডে চট্টগ্রাম কাস্টম হাউসের উন্নয়নের প্রক্রিয়াকে আরো সহজতর করার জন্য বা এখন কি দিচ্ছেন পদক্ষেপ? যারা আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিকভাবে বিচার বিশ্লেষণ করে এই চট্টগ্রাম কাস্টম হাউসকে আরো উন্নতর পর্যায়ে নেওয়ার জন্য এখন আপনি প্রতিনিয়ত কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আপনি জানবেন যে WTO ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের বেশিরভাগ শর্ত পূরণ করছি। এছাড়া আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাডভান্স রুলিং, সিঙ্গল উইন্ডো ইতিমধ্যে চালু হয়েছে। অথরাইজড ইকোনমিক অপারেটরও চালু হয়েছে। এছাড়া কিছু ঘাটতি আছে সেটার জন্য এনবিআরসহ আমরা অন্যান্য প্রতিষ্ঠান সবাই চেষ্টা করে যাচ্ছি। ঘাটতিগুলো যেমন প্রতিষ্ঠান সমন্বয় যেটা, আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যাগুলো দ্রুত হয়। এখানে আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় বলতে যেমন এই যে আমরা বলছি কিছু এর আগে যে আমাদের যে অন্যান্য এজেন্সির সার্টিফিকেশন সমস্যাগুলো লাগে তো সেগুলো আস্তে, আস্তে আমাদের এখন ধীরে কমে আসছে। এছাড়া আমরা এই সমস্যাগুলি দূর করার জন্য নিয়মিত এখানে গণশুনানিরও ব্যবস্থা করি যাতে তাদের সমস্যাগুলো আমরা শুনতে পারি এবং সাথে তাৎক্ষণিকভাবে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি আমাদের এই সেবার মানটাকে বাড়ানোর জন্য। স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক। সুস্বাদু
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। আন্তর্জাতিকের মানদণ্ডের কথা যখন চলে আসে তখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর কথা চলে আসে যে যে শর্তগুলো দেওয়া হয় সেই শর্তগুলো পূরণে আসলে চট্টগ্রাম কাস্টম হাউস কতটা সফল। আমি বলবো প্রায় পুরোপুরি সফল, কারণ এখন যে কোনো তথ্যে আমরা শর্ত অনুসারে, আপনি জানেন যে এই WTO এগ্রিমেন্টের শর্ত অনুসারে ফিল আপের জন্যই শর্তগুলি আমরা নতুন কাস্টমস অ্যাক্ট আনা হয়েছে, কাস্টমস আইন 2023, এবং ওই অনুসারে যে কোনো তথ্য এখন সবার কাছে অ্যাভেলেবেল করতে হবে আমাকে। ফলে আমাদের এখানে যখনই কোনো কার্যক্রম নেওয়া হয়, যে কোনো বিষয়ে আপনি যেটা বললাম যে বিভিন্ন কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত এখন আমরা অনলাইনে দেই বা বিজনেস কমিউনিটি ইজিলি এগুলো যাতে পায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা করে থাকি তাদের কাছে পৌঁছানোর, বা তাদের এজেন্টদের নিকট এগুলা অ্যাভেলেবেল করা হয়ে থাকে। চট্টগ্রাম কাস্টম হাউসের এখন বড় চ্যালেঞ্জ কি বা কি প্রতিবন্ধকতা আছে বা কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বর্তমানে? এখানে আমাদের সবচেয়ে বড় ইস্যুটা আমাদের কালচারাল প্রবলেম, শুল্ক ফাঁকির যে সংস্কৃতি আমাদের, এটাই আমাদের বড় খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারে। শুল্ক ফাঁকির সংস্কৃতি। তারপর আমাদের অটোমেশনটা আমরা এটা অনেক এই দূর- মানে শুল্ক ফাঁকি বা রাজস্ব ফাঁকি এটা কি শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান না, এনবিআর যে আরো কয়টি সংস্থা আছে, আপনি বের বলেন, ট্যাক্স বলেন, এর বাইরেও হ্যাঁ দেখি শুল্ক মানে আমাদের বাঙালিদের যত ফাঁকি ফাঁকফুকর খুঁজি কোনো চিত্র টুজি আমরা একটু ঘেরে দিই। দেওয়ার কালচার আমার। হ্যাঁ রাইট রাইট। অথচ দেখেন রাষ্ট্রের উন্নয়ন করতে গেলে, দেশের উন্নয়নের জন্য কিন্তু এইসব দরকার। এই যে রাজস্বের মাধ্যমে তো আজকে ফ্লাইওভার বলেন বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হওয়া বা স্মার্ট হওয়া, সুন্দর হওয়া, সবকিছুতে এই টাকা দিয়ে আমরা আগে বলছি আমাদের যে ডেভেলপমেন্ট কর্মকাণ্ডগুলো গ্রহণ করা হয়ে থাকে সেটার একটা অংশ আমাদের এইডের মাধ্যমে, আর হলো ডোমেস্টিক রিসোর্সের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে। আমরা যেদিকে যত আমরা আমাদের রাজস্ব বাড়াতে পারবো, আমাদের এইডের পরিমাণ আমরা ডিপেন্ডেন্সি কমিয়ে আনতে পারবো। এখন যে আপনি শুল্ক ফাঁকির কথা বলছিলেন, তাছাড়া আর কোনো চ্যালেঞ্জ? এছাড়া আমাদের আরো চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের অটোমেশন কার্যক্রম আমরা এগিয়ে যাচ্ছি, এখনো পুরোপুরি হয়নি। আমরা যেটা বললাম যে আমরা পেপারলেস ট্রেডের দিকে যেতে চাচ্ছি, স্মার্ট করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের এখন অনেক কাজ বাকি আছে, সেইগুলো সম্পূর্ণ এখন অসম্পূর্ণ রয়েছে। পাশাপাশি এছাড়া আমাদের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে, যে এবং জনবলের সংকটটা আমাদের এখানে বড় চ্যালেঞ্জ। রাইট রাইট। আমাদের কাস্টমার যে পরিমাণ জনবল প্রয়োজন, হ্যাঁ, যে পরিমাণ আমাদের অর্গানোগ্রাম অনুসারে যে জনবল, তার 50% ওয়ার্কফোর্স নিয়ে আমাকে এখন কাজ করতে হচ্ছে। বলে এটাও একটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আর কি। তবে এই সমস্ত ওইগুলোর জন্য এই যে সমস্যার কথা বলেন, জনবল সংকট, একটু অটোমেশনের কথা বললেন, সীমাবদ্ধতা, বা এটা অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা বললেন আপনি, বা শুল্ক ফাঁকির কথা বললেন, এইসবকে কাটিয়ে ওঠার জন্য বা এইসব দূরীকরণে আপনি এরকম কোনো স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এর জন্য কোনো পরিকল্পনা আপনি হাতে নিয়ে? আমাদের স্বল্প মেয়াদে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা রয়েছে। আমরা যেমন অটোমেশন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, নতুন অবকাঠামো নির্মাণের জন্য। আমি জেনে থাকবো যে আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে যাতে এখানে অবকাঠামো অসুবিধা দূর করা যায়। এছাড়া আমরা এখানে যে জনবল আছে তাদের নিয়মিত প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে থাকি, এবং আমাদের এখানে একাডেমি আছে, তারাও প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরাও এখানে বিভিন্ন সময় ইন হাউস প্রশিক্ষণ দিয়ে থাকি। এভাবে আমরা চেষ্টা করতে দক্ষতা বাড়ানোর জন্য, যে স্বল্প রিসোর্স নিয়ে যাতে আমরা কাজটাকে স্মুথলি এগিয়ে নিতে পারি। আরেকটা ব্যাপার চলে, শুল্ক ফাঁকির পাশাপাশি একটা মিস ডিক্লারেশনের ব্যাপার চলে আসে। এই যে শুল্ক ফাঁকি এবং মিস ডিক্লারেশনের রোধে
এখন আপনি কি করছেন? শুল্ক ফাঁকি মিউজিয়ামে আমরা আমাদের কাস্টম গোয়েন্দা সহ আমাদের এখানে একটা এআর টিম আছে তারা নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে থাকে। এছাড়া আমাদের স্ক্যানিং মেশিন আছে যেখানে অন্য খালাস পর্যায়ে স্ক্যানিং করা হয়ে থাকে। সেখানেও যাতে প্রপারলি আইডেন্টিফাই করা সম্ভব হয়, এনালাইসিস করতে পারে আমাদের জনগণ, সেটাও আমরা ব্যবস্থা করে থাকি। এছাড়া আমরা বিশেষ করে অন্যান্য অটোমেশন কার্যক্রমের উপরে জোর দেওয়ার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে বা একটু জানতে চাই যেন শফিউদ্দিন বছরে কত পরিমাণ ফাঁকি আ মানে ধরা পড়ে যদি একটু বলতেন? যেমন আমার এখানে একটা এক্সাম্পল দিতে পারি। বিগত ২ মাসে আমার এখানে এরকম ইরেগুলার আইডেন্টিফাই হয়েছে আপনার ১৩৪ টা। আমাদের গোয়েন্দা টিম করেছে। সেখানে এখন পর্যন্ত আমার ১৩৪ টার ভিতরে প্রায় ১০০ টার উপরে আমরা অনিয়ম পেয়েছি। ফলে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এগুলা তথ্যের মাধ্যমেই বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা এই কনসাইনমেন্ট গুলো আইডেন্টিফাই করা হয়ে থাকে। এবং সেখানে আপনি দেখেন ১৩৪ টার ভিতরে ১০০ টার উপরে আবার মিস ডিক্লারেশন গুডস আইডেন্টিফাই হয়। এই যে আপনি একটু চোর্সের কথা বললেন। আসলে চোর্সের ধরন, স্টাইল তো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম হয়। পুলিশ, র‍্যাব, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা তারাও কিন্তু চোর্স ব্যবহার করেন। বা মাঠ প্রশাসনে যারা কাজ করে তারাও কিন্তু চোর্স ব্যবহার মেইনটেইন করে চলে বা চোর্স থেকে অনেক তথ্য পায়। আপনার সদস্যের বাইরেও কিছু চোর্স নির্ভর হয় অনেকাংশে। বন্দরও ঠিক। এই জায়গায় আপনাদের চোর্স ঠিক করার জন্য আপনারা কি পরিকল্পনা করেন? মানে কারা হয় আপনাদের চোর্স? সোর্সটা আসলে বিজনেস কমিউনিটি একজন রাইভাল হইলে তারাই আমাদের কাছে ইনফরমেশন করে থাকে নিয়মিত। আমাদের তো ওইভাবে পেইড সোর্স এই মুহূর্তে আমাদের সেরকম নাই। সেটা আমাদের হয়নি যেহেতু আমাদের সেভাবে বাজেটে বললাম যে ঘাটতি আছে, সেই কারণে আমরা হয়তো সোর্স ওইভাবে। তবে আমরা ওই বিভিন্ন আমাদের পূর্ববর্তী এরাই আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে। এছাড়া আমাদের বললাম যে আমাদের সিস্টেম রিস্ক ম্যানেজমেন্ট কমিটি সেগুলা ওইটার মাধ্যমে তারা এসআই করে ওয়ার্ল্ডও তারা এগুলা এনালাইসিস করে থাকে। যে আগের ট্রেন্ড থেকে যে কোন ইম্পোর্টার কি আসতেছে সেটা ট্রেন্ড দেখেও তারা আইডেন্টিফাই করে থাকে। এইভাবে আমরা মূলত রিস্কি প্রতিষ্ঠানগুলো আরকি ঝুঁকিপূর্ণ কনসাইনমেন্ট গুলো আইডেন্টিফাই করে। দুর্নীতিমুক্ত চট্টগ্রাম কাস্টম হাউস করার জন্য আপনার প্ল্যান কি? পরিকল্পনা কি? আর যদি শুনতে পান যে আপনার একজন কর্মকর্তা দুর্নীতিতে জড়ালো বা অনিয়ম করলো, আ তখন আপনি কি করেন? শুনে কি করেন? বা কি আপনি তার উপর পেনাল্টি বা পানিশমেন্ট এর ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন। আসলে দুর্নীতিটা এখন আমাদের পুরো রাষ্ট্রে একটা রোগে পরিণত হয়েছে। রাইট। এই রোগটা দূর করার জন্য আমরা সহ সরকারি সকল দপ্তরই তৎপর আছে যাতে আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি। সেটা সবারই স্বপ্ন। আমাদের এখানে যদি আপনার স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য আমরা পেয়ে থাকি, আমরা তাৎক্ষণিকভাবে সেই কর্মকর্তার বিরুদ্ধে আমরা বিষয়টা তদন্ত করি। এবং সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আমরা সরকারি চাকরি বিধিমালা আছে আমাদের এবং শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুসারে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। এখানে আমাদের লেভেলে যেটুকু পর্যায়ে সম্ভব, এখানে সম্ভব না হলে সেটা আমরা ঊর্ধ্বতন দপ্তরে যত জাতীয় রাজস্ব বোর্ডে সুপারিশ প্রেরণ করে থাকি। সেখান থেকে তখন আমি যদি এভাবে বলি যারা শফিউদ্দিন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার দুর্নীতিমুক্ত কিনা? আপনার অফিস দুর্নীতিমুক্ত কিনা? আমি যদি স্পেসিফিকলি একটু জানতে চাই, অবশ্যই আপনি দুর্নীতি করেন? অবশ্যই দুর্নীতিমুক্ত। আচ্ছা। তারপরে যদি আমার কাছে কোনো সুনির্দিষ্ট স্পেসিফিক ইনফরমেশন কেউ দিয়ে থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। হ্যাঁ, আপনি এটা মানেন কিনা যে আপনার কোনো সদস্য যদি অন্যায় করে থাকে, অনিয়ম করে থাকে, সে দায়িত্ব আপনাকে নিতে হবে? সেজন্য আপনার কঠোর দিক নির্দেশনা দিয়েছেন কিনা আপনার অবশ্যই আমাদের এখানে অফিসারদের দিক নির্দেশন দেওয়া আছে। আমরা নিয়মিত এখানে যখন আমরা রাজস্ব সভা করি আবার সেখানেও আমরা নির্দেশনা দিয়ে থাকি। এছাড়া আমার কর্মকর্তাদেরও বলা আছে যারা এই সমস্ত অ্যা দেখা মাত্রই যেন সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে এবং তারাও যেন তার অধীনস্থ কর্মকর্তাদের নিয়মিত কাউন্সেলিং করে। অফিসাররা দুর্নীতি করে। এই যে একটা কথা সমাজে চলে আসে, এই কথাটা যাতে আর আসতে না পারে, সেজন্য আপনাদের সচেতনতামূলক বলেন বা আপনাদের এখন পরিকল্পনা কি? যে আসলে কাস্টম অফিসার তারা ঘুষ নেয় না, তারা অনিয়ম করে না, তারা দুর্নীতি করে না। এই ধরনের মানুষের মধ্যে একটা এস্টাবলিশ করার জন্য এই ধরনের ধারণা আপনাদের পরিকল্পনা কি? বা আপনারা কি করছেন এই ব্যাপারটা নিয়ে? এখানে যেটা হলো আমরা যাতে আমাদের কাছে ইনফরমেশন গুলো তারা দ্রুত পৌঁছাতে পারে সেই কারণে আপনার ধরেন এখানে তাৎক্ষণিক আমরা 24 আওয়ার্সই আমাদের সার্ভিস আছে। যে কেউ আমার রুমে আসতে পারে, আমার অন্যান্য কর্মকর্তারা আছে। আপনাদের এরকম কোনো হটলাইন নাম্বার করা আছে বা কোনো অভিযোগ বক্স করা আছে? বা
কমিশনার মহোদয় বা আপনার একটা সেল আছে বা মিডিয়া সেল বলেন, গোয়েন্দা সেল, এসব সেল আলাদা, আলাদা কাস্টডি বিন্যাস করা আছে কিনা? আচ্ছা দপ্তরে যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা, আসলে ব্যবসায়ীদের খাতে তো কাজ হ্যাঁ, হ্যাঁ। তাদের। তো সেক্ষেত্রে তারা কোনো তথ্য দিতে পারে কিনা আসলে? সেটা দিতে পারে। এখানে আপনি জানেন যে আমাদের এখানে মিডিয়া হিসাবে আমাদের এ উপকমিশনার প্রশাসন যে আছে সে দায়িত্ব পালন করে থাকে। এছাড়া আমাদের যে অডিট ইনভেস্টিগেশন এবং রিসার্চ ইউনিট আছে, সেখানেও তারা তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারে। এবং সেখানে পৌঁছলে সেটা যখন আমার নজরে আসে তাৎক্ষণিকভাবে আমরা সেভাবে একটা ব্যবস্থা নিয়ে থাকি। আপনাদের কি এরকম কোনো হটলাইন নাম্বার করার কোনো পরিকল্পনা আছে কিনা? প্রথমত জানতে চাই। আর আম যে প্রশাসনিকভাবে যেটা চিঠি বা অভিযোগটা দিবে বা কোনো তথ্য দিবে, সেই জায়গাটা কতটা বিশ্বস্ত? ধন্যবাদ। এখানে হটলাইন আমরা ওইভাবে এখনো চালু করিনি। তবে আমার মোবাইল বা আমাদের যে এখানে যে প্রশাসনের যে মোবাইল বলছি, সেখানে আপনি মোবাইলে টেক্সট মেসেজ দিলে আমরা সেটা সাথে, সাথে জানতে পারি। আমাকে মেসেজে দিলে আমরা সেটা জানতে পারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। আপনি জানবেন যে আমাদের এখানে যে এআর টা বিশেষ করে অডিট ইনভেস্টিগেশন রিসার্চ সেখানে সাধারণত আমরা অফিসার দেখে শুনে যাওয়া হয়। এনবিআরও আমাদেরকে সেই অফিসারই দেখে শুনে এখানে প্রেরণ করে থাকে এবং সেই অফিসার যে যাতে ট্রাস্টওয়ার্দি হয়। এবং সেই ট্রাস্টওয়ার্দি থাকে বলে আমরা সাধারণত ওই শাখাগুলিতে দিয়ে থাকি যে ওখানে যে ডিসি হিসাবে দায়িত্ব পালন করবে বা এসি হিসাবে যে দায়িত্ব পালন করবে, সে যাতে এটা নিজে তার এবং বিশ্লেষণ ক্ষমতাও যাতে তার থাকে, সেই জিনিসগুলো আমরা এনালাইসিস করে ওখানে অফিসার প্রদান করা হয়ে থাকে। মাদক চলে আসে, অবৈধ পণ্য চলে আসে। তো সেই জায়গায় মানে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যকরী ভূমিকা কি? এসব মাদক বা অবৈধ পণ্য ঠেকাতে? ধন্যবাদ। এটা আসলে এটা আমাদের অগ্রাধিকার। আমরা গোয়েন্দা নজরদারি এবং ডাটা বিশ্লেষণ এক্ষেত্রে বাড়িয়ে থাকি যাতে আমাদের এই ধরনের পণ্যগুলো আমাদের দেশের ভিতরে ঢুকতে না পারে। এটলিস্ট নিয়ম শৃঙ্খলা ফলো না করে যাতে ঢুকতে না পারে সেই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করি। যার কারণে আমরা স্ক্রিনিং এর উপরেও গুরুত্ব দিয়ে থাকি। যাতে স্ক্রিনিং করেই তো এখানে য যতগুলো পণ্য আসে স্ক্রিনিং করে খালাস হয়ে থাকে এবং সেখানে যাতে ইমেজ অ্যানালাইসিসটা প্রপারলি করতে পারে সেটাও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের যারা ওখানে স্ক্রিনিং ডিভিশনে দায়িত্বপ্রাপ্ত থাকে তাদের। এর ফলে মাদক এবং অবৈধ পণ্যের আমদানি অনেকটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। এবং আমরা তারপরেও অপরাধীরা যারা আছে আপনি জানেন যে সে সবসময় সুযোগ খুঁজবেই। এবং সেটার জন্য আমরা তৎপর থাকার চেষ্টা করি সবসময়। তো তারা তো করা আছে। অনেক, অনেক বুদ্ধিমত্তা কাজে লাগায়। এখন আপনারা কি তাদের চেয়েও বুদ্ধি নিয়ে বেশি থাকেন? আমরা চেষ্টা করি আমরা যে আমরা তাদের চেয়ে বেশি না হলে তো তাকে ধরতে পারবেন। না তাকে ধরা সম্ভব না। আমাদের চেষ্টা থাকে সবসময় তাদেরকে ধরার জন্য যেহেতু সুতরাং তাদের থেকে আমাদের অ্যাডভান্স থাকার চেষ্টা করে থাকি আমাদের। যার কারণে আজকে এই অটোমেশন কার্যক্রম এবং আমাদের গোয়েন্দা নজরদারি কার্যক্রম, গোয়েন্দা সংস্থা আমাদের জাতীয় পর্যায়ে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারাও আমাদেরকে সবসময় তথ্য প্রদান করে থাকে। এছাড়া আমাদের নিজস্ব কাস্টমস গোয়েন্দা আছে জাতীয় রাজস্ব বোর্ডের। আমাদের এখানে নিজেদেরও গোয়েন্দা সংস্থা আছে। সবাই মিলেই চেষ্টা করে যাতে সমন্বিতভাবে কাজ করা এবং সমন্বিতভাবে এগুলোকে প্রতিরোধ। যে মাদক বা অবৈধ পণ্যগুলো আসে খুবই এক্সপেন্সিভ, কারণ খুবই লাভজনক এবং খুবই এক্সপেন্সিভ। এখানে যদি এইরকম বাজেট আছে বলে কিন্তু আসে কিন্তু দেশের বাইরে থেকে। তো সেই জায়গায় আসলে আ এ দেশের অন্যান্য অঞ্চল থেকে তো মাদক এভাবে আসে। তো এগুলা চেয়ে আপনাদের যেগুলা বন্দর কেন্দ্রিক আসে এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। সেই জায়গায় আপনাদের কাস্টমসের অনেক গোয়েন্দা কাজ করেন। তো আপনি বললেন যে তাদের চেয়েও বুদ্ধি আপনাদের বেশি নিয়ে কাজ করেন যেহেতু তাদেরকে ধরতে হবে। অ্যা অন্যান্য প্রশাসনও সেভাবে কাজ করে। যেমন কি মাদককে ধরার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, বিজিবি আছে, পুলিশ প্রশাসন আছে, মাঠ প্রশাসন আছে। কিন্তু বন্দর কেন্দ্রিক যে অবৈধ অ মালামাল বা মাদক আসে, সেক্ষেত্রে শুধু আপনাদের উপর সব সময় মানে রাষ্ট্র থাকিয়ে থাকে। সে জায়গায় কাস্টমস গোয়েন্দা কতটা তৎপর আছে? আসলে আমি এখানে ধন্যবাদ। এখানে আমরা এই কাজগুলো করার জন্য আমি আগেই বললাম যে আমরা নিজেদের গোয়েন্দা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো আছে তাদের সঙ্গে সমন্বিতভাবে চেষ্টা করে থাকি। আর আমি এখানে স্বল্প সময়ে আসছি। এখন পর্যন্ত আসলে সেইরকম আমার ইয়েতে আসেনি। আমার আসা মাত্র সেগুলো আমরা চেষ্টা করি। এখানে যেহেতু শুধু আমরা একাই না কাস্টমসটা গোয়েন্দা ছাড়াও সরকারি অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো মিলে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা। আরেকটা অন্যতম চ্যালেঞ্জের কথা বললেন, আ সেটা হচ্ছে জনবল সংকট। আসলে আপনি যে বললেন যে পরিমাণ থাকার কথা তার ৫০ ভাগ আছে। তো এটা তো গুরুত্বপূর্ণ একটা সংকট। এই সংকট রোধে আসলে জনাব শফিউদ্দিন, আপনি কমিশনার চট্টগ্রাম কাস্টম হাউসের, সর্ববৃহৎ কাস্টম হাউসের। আপনি কি করছেন? আসলে আমাদের তো দক্ষ, সুদক্ষ
জ্ঞানী মানে জনবলের অভাব নেই। আমাদের বেকার তো অনেক। তো সেই জায়গায় এত জ্ঞানী লোকের ভিড়ে কেন আপনারা এখনো ৫০ ভাগ জনবল নিয়ে কাজ করেন? গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ এবং জনবল যেটা বললাম মঞ্জুরিকৃত পদের আমরা 50% 60% লোক নিয়ে কাজ করতেছি এবং এটা জনবলের ঘাটতি দূর করার জন্য আমরা সবসময় এনবিআর এর সঙ্গেও যোগাযোগ রক্ষা করতেছি যাতে আমাদের এবং এনবিআর চেষ্টা করতেছে। সাম্প্রতিক একটা পোস্টিং অর্ডার হয়েছে সেখানেও আমাদেরকে জনবল দিয়েছে। এনবিআর তো শুধু আমার অফিস নিয়ে না, এনবিআর সারা বাংলাদেশের সকল অফিসেরই বিষয়টা তাকে দেখতে হয়। যার জন্য অন্যান্য সকল অফিসের সামঞ্জস্য রেখে আমার এখানে দিয়েছে প্রিপারেশন অন্যান্য জায়গায় হয়তো আরো কম থাকতে পারে। তো চেষ্টা করে যাচ্ছে, আমরাও চেষ্টা করে আপনারা কি নতুন নিয়োগ বা নতুন যুক্ত করার জন্য এ ধরনের পরিকল্পনা বা প্ল্যান এ আগাচ্ছেন কিনা? হ্যাঁ, এনবিআর সেটা আগাচ্ছে যেহেতু আমাদের মূল ইয়ে থাকে আপনারা জানেন যে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে আমাদের ঘাটতিটা এখানে বেশি। তো এটার জন্য এনবিআর ও পিএসসির মাঝে নিয়োগ কার্যক্রম চলে থাকে এবং যে নন ক্যাডার যেটা বিসিএস এর মাঝে পরবর্তী বিসিএস আমাদের অনেক জনবল আসবে আশা করি। তখন হয়তো এই জিনিসগুলো আমরা কাটিয়ে উঠবে সমস্যা। আরেকটি চ্যালেঞ্জের কথা বললেন সেটা হচ্ছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। আসলে এই অবকাঠামোগত সীমাবদ্ধতা, ওই পরিমাণ ভবন যে পরিমাণ ভবনরা থাকার কথা সেভাবে নেই। এগুলো আসলে আপনাদের কর্মকাণ্ডতে কতটুকু প্রভাব ফেলে একটু যদি বলতেন? এটা প্রভাব পড়লে অবকাঠামো, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমাদের এখানে আসলে অবকাঠামোর সুযোগ সুবিধাটা খুবই কম। অবকাঠামোর সমস্যা আছে আমাদের যেমন রামেজিংয়ে নতুন কোনো অবকাঠামো উন্নয়ন বা তার কোনো প্রকল্পে নিয়ে কাজ করবেন কিনা বা কাজ করছেন কিনা? এটা আছে যে আমাদের অবকাঠামোর সমস্যার ভিতরে যেমন আমাদের এই মুহূর্তে রামেজিংয়ে কোনো বোর্ড নেই। যার কারণে রামেজিংয়ে অনেক সমস্যা। স্ক্যানিং মেশিন কিছু পুরনো হয়ে গেছে, সেগুলোও আমরা কাজ করতেছি। আমাদের কেমিক্যাল ল্যাবেরও অপ্রতুলতা রয়েছে, সুবিধাটা এই জিনিসটা নাই। তবে এইটার জন্য আসার কথা হলো যে বর্তমানে এনবিআর একটি বড় প্রজেক্ট নিচ্ছে, কাস্টম মডার্নাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেই প্রজেক্টের আওতায় আমাদের এই কাস্টমারদের অবকাঠামোটা হয়তো আশা করতেছি আগামী ৩-৪ বছর ভিতরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং ল্যাবের সুবিধাটা আমাদের অনেক বাড়বে। এছাড়া আরেকটা প্রজেক্ট আছে যে সেন্ট্রাল কাস্টমস ল্যাব তৈরি করার। তখন হয়তো আমাদের এই ল্যাবের সমস্যাগুলো থাকবে না। এছাড়া আমাদের রামেজিংয়ে এই মুহূর্তে কোনো বোর্ড নেই। আমরা পরিকল্পনা আছে যে আমরা এনবিআর এ যে আগামী অর্থ বছরে আমরা একটা বোর্ড এট লিস্ট ক্রয় করার। সেটা আমরা কার্যক্রম শুরু করতেছি। এছাড়া আমাদের স্ক্যানিং মেশিনের জন্য আমরা সাম্প্রতিক একটা স্ক্যানিং মেশিন উদ্বোধন করছি, আপনি জানেন। এছাড়া আমাদের আরো ৪ টা মেশিন তৈরি হচ্ছে। সেগুলো হয়তো আমরা এই আগামী মাসে আশা করতেছি আরো ১ টি চালু করতে পারবো নতুন স্ক্যানিং মেশিন এবং পরেরগুলো হয়তো বাই ডিসেম্বর আর জানুয়ারির ভিতরে পুরোদমে চালু হয়ে যাবে আরো ৪ টি। এছাড়া আমাদের যে ১ নাম্বার গেটের স্ক্যানিং মেশিনটা সেটাও এখন একটু মেশিন নষ্ট হয়েছে, সেটার জন্য আমরা ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে এবং সেটা আশা করতেছি আগামী ৩-৪ সপ্তাহের ভিতরে সম্পন্ন হয়ে যাবে। এই জায়গায় আসলে আপনি দেখেন আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে আ দ্রুত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। এটা খুবই একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য। পাশাপাশি দ্রুত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির সাথে আপনার তাল মিলিয়ে চলতে আপনাদের এখন কি সমস্যা দেখা দিচ্ছে? বা আপনার কি সমস্যা মানে ফেস করতে হয় আপনাদেরকে? এটা আসলে চ্যালেঞ্জিং। তবে আমাদের সরকার এবং নীতি নির্ধারকের সহায়তা আমরা নিয়মিত এই নীতি এবং পদ্ধতি আপডেট করি। প্রতি বছরের বাজেটে আমাদের আইনে চেষ্টা করি যেন আপডেটেড করা সম্ভব হয় এবং আমরা আমাদের কর্মকর্তাদেরও নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের একাডেমি এখন নিয়মিতভাবে প্রশিক্ষণ চালু করছে। এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা না, বৃদ্ধি এক কথায় কি সমস্যা হয় কিনা? শুধু সমস্যা হয় যেমন আমরা এখন ওয়ার্ল্ড এসআই গোটা ওয়ার্ল্ড ইউজ করতেছি কিন্তু তার আপডেটেড ভার্সনটা চলে আসছে। আমি যতদূর জানি সেইটার জন্য আমরা এনবিআর বর্তমানে কাজ শুরু করছে, সেটা হয়তো চলে আসবে। এই যে সময়টা আপডেটেড ভার্সন, কারণ এখন এআই প্রযুক্তি চলে আসছে। রাইট। কিন্তু আমরা এখনো সেই এআই প্রযুক্তিটা দিতে পারছি না। দিতে পারছি না। তো এই যে সমস্যা, এটা সময়ক্ষেপণ হচ্ছে, এইটাই আমাদের হয়তো একটা চ্যালেঞ্জিং আরকি। যে আমরা সাথে এটা চেষ্টা করে যাচ্ছে এনবিআর এবং আমাদের ঊর্ধ্বতন দপ্তরগুলো যে এটা যেন দ্রুত আমরা অন্যান্য নীতি নির্ধারক মহলের সঙ্গে আলোচনা করে যত দ্রুত এগুলা সম্পন্ন করা যায়। যাতে আমরা এই এআই প্রযুক্তি এরপরে এআই চালু হলে দেখা যাবে হয়তো আরো একটু পরে আমরা তাৎক্ষণিকভাবে পরিবর্তন হচ্ছে।
আমরা হয়তো তাৎক্ষণিকভাবে এখনো পারতেছি না, বাট আমরা গ্র্যাজুয়ালি এটা চেষ্টা করতেছি যত দ্রুত এগুলোকে কোপ করে নিয়ে আসার। তো এই যে কন্টেইনার জটের কারণে আসলে ব্যবসায়ীরা অনেক ক্ষতি হচ্ছে, এরকম অনেক অভিযোগ করে থাকে। আসলে এইসব অভিযোগ তো আর মিথ্যা না। তো এই যে অভিযোগগুলা দূরীকরণে আসলে কন্টেইনার যাতে আর জট না হয়, যে মাল যাতে পণ্য বা সেবা যাতে খুব দ্রুত এটা সময়ক্ষেপণ না করে যেটা একটু খালাস হয়, সেখানে এখন আপনার তড়িঘড়ি কি পদক্ষেপ নিচ্ছেন? তোর উপরে আমরা নিলাম কার্যক্রমটা যেমন দ্রুত করার চেষ্টা করতেছি যাতে জট কমানো যায়। কারণ আপনি জানেন যে ৩০ দিনের উপরের জন্য কন্টেইনার সেটা অটোমেটিক্যালি নিলামে হ্যাঁ, নিলামে চলে আসে। চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা নিলামটাকে দ্রুত করার চেষ্টা করে থাকি সবসময়। নিলাম একটা থাকে, এছাড়া কিছু দ্রুত পচনশীল পণ্য থাকে। সেগুলো আর তার মেয়াদোত্তীর্ণ পণ্য, সেখানেও দেখা যায় ইম্পোর্টার অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় নিয়ে আসলো, কিন্তু সে পরবর্তীতে হয়তো তার কোনো কারণে সে খালাস করতে চাচ্ছে না। সেগুলো আমাদেরকে ধ্বংস করতে হয়। এটা হয়তো আমাদের ইকোনমিক লস। জি, জি, ধন্যবাদ। পাশাপাশি আ আরেকটা অভিযোগ চলে আসে যে কাস্টম হাউসে যারা সেবা আ গ্রহীতা আছে তাদের পক্ষ থেকে একটা অভিযোগ চলে আসে, তারা বিভিন্ন হয়রানির শিকার হয়। আমি একটু জানতে চাই যে আপনি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, এই যে যারা সেবা গ্রহীতা আছে কাস্টম হাউসের, তারা যাতে আরো সুন্দর করে সেবা পায়, সেক্ষেত্রে আপনার পদক্ষেপটুকু কি? যাতে তারা কোনো হয়রানির শিকার না হয়? ধন্যবাদ। আমরা আসলে বিশেষ করে অটোমেশনের প্রতি গুরুত্ব দিয়ে থাকি। যাতে আমাদের ফিজিক্যাল ইন্টারেকশনটা কমে আসে। ফিজিক্যাল কনট্যাক্ট আমরা যত কমে এখনো আনতে আপনি পারবো। দেখবেন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আপনার প্রতিষ্ঠানে কিন্তু মানে সেবা গ্রহীতাদের ভিড় অনেক বেশি। হ্যাঁ, আমরা আমরা চেষ্টা করি যাতে ফিজিক্যাল কনট্যাক্টটা কমিয়ে আনা যায়। এইটা কমিয়ে আনা গেলে পক্ষ মানে একটা নোংরা পক্ষ, দালাল পক্ষ সুযোগ নেয়। হ্যাঁ, এই জালাল মেইন বাধা হয়ে দাঁড়ায় এরাই। এক কথায় দালালের দৌরাত্ম্য এখন দৌরাত্ম্য কি করছেন আপনারা? আমরা চাই, যেটা বললাম আমরা এখন যে আগে যেমন ধরেন আমরা ট্যাক্স দেওয়ার জন্য আমার এখানে আসতে হইতো। এখন আমরা যেটা করতেছি অনলাইনে যেন অনলাইনে জমা দেয়, ঘরে বসেই ঘরে বসে জমা দিতে পারে। এখন ইম্পোর্টার চাইলে ঘরে বসে কিন্তু সে তার বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারে। এখন সে পণ্য আসার আগেও সাবমিট করতে পারে। পারে। এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। আমরা অথরাইজড ইকোনমিকের মাধ্যমে তার এখানেই আসার প্রয়োজন হয় না। সে নিজে পণ্য ডিক্লারেশন দিয়ে সে বেরিয়ে যাবে। আমরা পরবর্তীতে তার ব্যাপারে হয়তো অডিটের ব্যবস্থা এখনো থাকবে। পর্যন্ত আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ওই যে সেবা গ্রহীতাদের ভিড়, দালালের দৌরাত্ম্য দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এটা একেবারে পুরোপুরি শূন্যের কোটায় নিয়ে আসার জন্য আপনার পরিকল্পনা কি? সুন্দর করে নিয়ে আসার জন্য যেটা বললাম অটোমেশন। আমাদের সেটা এই অটো পুরো ফুললি অটোমেশন হওয়া না পর্যন্ত এটা ইয়ে করে। যে এই মুহূর্তে আমরা শুধু যদি কোনো সমস্যা হয় আমরা যেখানে তাদের সমস্যার শুনে গণশুনানি করে থাকি। সেখানে সমস্যা আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং সেগুলো দূর করার চেষ্টা। কাস্টমসের কার্যক্রমে আরো স্বচ্ছতা বৃদ্ধি কল্পে এখন আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা আমাদের শুল্ক হার, প্রক্রিয়া এবং পদ্ধতি অনলাইনে প্রকাশ করা, যাতে নিয়মিত এটা সবাই বিজনেস কমিউনিটি এবং আমদানি রপ্তানি জনসাধারণ সেটা সে নিজে আমার কাছে না এসে অনলাইনে সেটা জানতে পারে। এই জিনিসটা আমরা প্রকাশ করে ব্যবস্থা করি। ব্যবসায়ীদের অভিযোগ ও মতামতের নিয়মিত গ্রহণ করি এবং সেই অটোমেশনের যাতে বাস্তবায়ন মাধ্যমে আমরা স্বচ্ছতা বাড়িয়ে আনতে পারি, সেই জিনিসটা আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা পরিকল্পনা যাদের ভবিষ্যৎ অটোমেশনটা যদি কার্যকর হয়, এতে করে আমাদের স্বচ্ছতা বাড়বে। এই স্বচ্ছতা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে আপনাদের সকল তথ্য অনলাইনে সাবমিট করা। কারণ আপনি দেখেন এই তথ্যের জন্য কিন্তু আপনি আ আ অনেক এই যে আজকে ভিড়, যে এগুলো কিন্তু তথ্যের কারণে অনেকে আসে তথ্য নেওয়ার জন্য। এই তথ্যগুলো আপনি যখন করে দিবেন, আপনার অনলাইনে দিয়ে দিবেন, প্রচার করে দিবেন, সেক্ষেত্রে আর এই তথ্যের জন্য এই তথ্যের জন্য তাকে আমাকে আসতে হবে না, এবার আমাকে ফোন করতে হবে। ইজিলি এখন এগুলো এনবিআর ওয়েবসাইটে, আমাদের কাস্টমার ওয়েবসাইটে এবং সরকারের অন্যান্য দপ্তরের ওয়েবসাইটে কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল। এই যে আমাদের চট্টগ্রাম কাস্টম হাউস রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সর্ববৃহৎ কাস্টম হাউস। এটাকে আরো আধুনিকায়ন করার জন্য একজন কমিশনার হিসেবে আপনার এখন করণীয় কি করছেন আপনি? ধন্যবাদ। চট্টগ্রাম কাস্টমসকে একটা পূর্ণাঙ্গ কাস্টমসে রূপান্তর করার জন্য আমরা পুরোপুরি ডিজিটাল অটোমেটেড করার পরিকল্পনা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। ট্রেড ফ্যাসিলিটেশন বিভিন্ন উদ্যোগ, যেমন রিস্ক ম্যানেজমেন্ট, অথরাইজড ইকোনমিক অপারেটর, অ্যাডভান্স রুলিং, অকশন পদ্ধতি আমরা পুরোদমে এখন চালু করা হয়েছে এবং এর মাধ্যমে আমি আশা করি ভবিষ্যতে আমাদের এটা একটা স্মার্ট কাস্টমস হাউস হিসাবেই প্রতিষ্ঠিত হবে। আপনি যে পরিকল্পনার কথা বললেন, তার মধ্য থেকে অন্যতম হচ্ছে অটোমেশনের প্রক্রিয়ার কথা বললেন, এআই পদ্ধতির।
সবকিছু মিলে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আসলে কত সময় লাগতে পারে জনাব শফিউদ্দিন? এই পরিকল্পনা আসলে এটা আপনি জানেন যে এই পরিকল্পনার জন্য একটা কস্টিং এর বিষয় থাকে, সেটা আমাদের প্রজেক্টে নিয়ে করতে হয়। এটা হুট করে একদিনে সম্ভব হয় না, এবং এনবিআর কিন্তু এখন বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে। তার মধ্যে একটা অন্যতম বড় প্রজেক্ট হচ্ছে আমাদের সিএমআইডি প্রজেক্ট, যেটা কাস্টম মডার্নাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা। এছাড়া আমি যেটা বললাম যে আমাদের অ্যাসেগোডার আপডেটেড ভার্সনটাও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আপনার বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো মাধ্যমে আপনার অলরেডি ১৯ টা প্রতিষ্ঠান এটার আওতায় আসছে। আমরা চেষ্টা করতেছি আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে একই আমব্রেলাতে নিয়ে আসার জন্য। এই জিনিসগুলো চলে আসবে। এছাড়া আমাদের ইন ফিউচার আরো থাকবে। এখন আপনি জানেন যে বিনামূল্যে চামড়া করলেই একটা ওটিপির মাধ্যমে যাচ্ছে। ইন ফিউচারে যাতে ইম্পোর্টার ঘরে বসে দেখতে পায় তার পণ্য চালান, যেটা আমরা অন্যান্য ট্র্যাকিং প্রসেসটা, যে তার অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে কি হয় নাই, এক্সামিনেশন কমপ্লিট হয়েছে কি হয় নাই, সে যেন ঘরে বসে তার জিনিসটা সে দেখতে পারে। তার এইটার জন্য আর ফোনও করতে পারে, সে ঘরে বসে তার পণ্য চালান কম্পিউটারে অনলাইনে সে বুঝতে পারবে যে তার পণ্য চালান অবস্থানটা কোথায়, এবং এখানে তার কোনো বিলম্বিত হচ্ছে কিনা, কি কারণে হচ্ছে, সেও যাতে ঘরে বসে জানতে পারে। জানতে পারে, সেই ব্যবস্থাটাই। রাষ্ট্র তো চায় আরো বেশি রাজস্ব আদায় হোক, আরো বেশি রাজস্ব চলে আসুক রাষ্ট্রের কোষাগারে। সে জায়গায় রাষ্ট্রের মধ্যে মানে রাজস্ব আদায়ের জন্য এখন কোন কৌশলের আপনার সামনের দিকে যাচ্ছেন বা কি কৌশল হাতে নিচ্ছেন এখন আপনারা? এখানে বেশি করে ঝুঁকি ব্যবস্থা মানে রিস্ক ম্যানেজমেন্ট, অটোমেশন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়ানোটাই হবে মেইন কোর্স। এটা খুবই সমন্বয় ছাড়া এবং তাদের সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব হবে না। ব্যবসা এবং সরকারের কাজটার মাঝে সমন্বয়টা যত ভালো হবে, আমাদের রেভিনিউ আদায়টা তত সহজ হতে হবে। ব্যবসায়ী বান্ধব কাস্টম গড়ে তোলার জন্য এরকম পরিকল্পনা আছে কিনা? এক্ষেত্রে আপনি কি করছেন? আমাদের পরিকল্পনা আছে এখন ব্যবসায়ীদের সঙ্গে আবার সমন্বয় বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত এখন প্রতি মাসে একটা করে আমাদের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে তারা তাদের সমস্যাগুলো আমাদেরকে নির্দ্বিধায় এখানে বলতে পারেন, এবং সেই মোতাবেক আমরা ওনাদের সঙ্গে পরামর্শ করে কিভাবে দূর করা যায় এটা যৌথভাবে আমরা চেষ্টা করে থাকি, এই সমস্যা যেন আমরা নিজেরা সমন্বিতভাবে দূর করতে পারি। ধন্যবাদ। পাশাপাশি আমরা কিছু চ্যানেল দেখতে পাই যে আমরা আ বা এয়ারপোর্টের বিমানবন্দরে আমরা দেখতে পাই বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই। এখানে একটা গ্রিনস চ্যানেল এবং রেড চ্যানেলের কথা চলে আসে। আসলে এই গ্রিন চ্যানেল, রেড চ্যানেলের উন্নয়ন কর্মকাণ্ড এখন কেমন হচ্ছে? মানে এটা কতটুকু উন্নতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন আপনারা? আমরা চেষ্টা করতেছি গ্রিন চ্যানেলটাকে আরো কার্যকরী করার। এটা এনমের সহ এবং নীতিগতভাবেও আমরা চেষ্টা করা যাচ্ছে। নীতি নির্ধারক মহল থেকে সেই নির্দেশনা যে গ্রিন চ্যানেল যেন আমরা বৃদ্ধি করতে পারি। গ্রিন চ্যানেলের সুবিধা হলো যেটা যেমন আমি ইতিপূর্বে বলছি অথরাইজ ইকোনমি, এটা একটা গ্রিন চ্যানেল প্রসেস। অথবা ইকোনমি অপারেটর হইলে কিন্তু তাকে আর আমার এখানে আসতে হচ্ছে না। সে গ্রিন চ্যানেল যাওয়া। গ্রিন চ্যানেল বলতে কি তার কাছে কোনো ডিক্লেয়ার করার মতো কিছু নেই। নাই। তে সে সম্মানের সহিত সম্মানের সহিত সম্মানের সহিত সে বেরিয়ে যাবে। হ্যাঁ। শুধু আমরা এই চ্যানেলটা যদি স্মুথ এক্ষেত্রে একটা ব্যাপার চলে আসে, গ্রিন চ্যানেলটাকে অপব্যবহার করতে আমরা শুনেছি। ঠেকাতে আপনারা কি করছেন? সেটা তো অপব্যবহারের একটা গ্রুপ তো সবসময় থাকবেই। হ্যাঁ। যারা সুযোগ সন্ধানী তারা চেষ্টা করবে এই গ্রিন চ্যানেল অপব্যবহার করতে। সেই ক্ষেত্রে আমরা ওই যে বললাম যে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনার আওতা নিচ্ছি, যাতে তাকে আমরা দ্রুত রিস্কি কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি সেটা আইডেন্টিফাই করতে পারে। সবার সঙ্গে এগুলো সেটা কি আপনি গ্রিন চ্যানেল বা রেড চ্যানেলের ক্ষেত্রে কি এরকম ভালো নজরদারিতে মধ্যে রেখেছেন কিনা? হ্যাঁ, আমাদের রেড চ্যানেলটা তো আছেই, যার কারণে যে বললাম রিস্ক ম্যানেজমেন্টের আওতায় এই জিনিসগুলো করা থাকে। যদি কোনো আ দেখা যায় যে এরকম কেউ মিসইউজ করতেছে আমাদের এই গ্রিন চ্যানেল, তার বিরুদ্ধে আমাদের পেনাল্টি বা দণ্ড আরোপের ব্যবস্থা রয়েছে। দ্রুত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে কাজ করতে হচ্ছে। তো আপনারা কি মনে করেন যে আপনার যে অফিসারগণ আছেন তাদের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে? আসলে আপনার জ্ঞান অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। প্রশিক্ষণের মাধ্যমে আপনি নিজের নলেজটা আপডেটেড করতে পারবেন। আমরা এখানে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া আমরা যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কাজ করতে হয়, সেই কারণে আমাদের ডব্লিউসিও, আংটার, জাইকার সহায়তায় আমরা আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আমাদের এনবিআর সহ আমরা এই হাউসও করে। জি, আসলে সরকারি চাকরি করেন, এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি এসেছেন আমাদের চট্টগ্রামে, বাংলাদেশ সর্ববৃহৎ কাস্টম হাউস, এই চট্টগ্রাম কাস্টম হাউস। আপনি এই কাস্টম হাউসকে একটা মডেল কাস্টম হাউস বানাতে চান কিনা, বানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন কিনা, এবং আপনি এই চেয়ার ছেড়েও অন্য চেয়ারে যাওয়ার বেলায়
আপনি চট্টগ্রাম কাস্টম হাউসকে কেমনতর অফিস দেখে যেতে চান? একদম শেষ প্রশ্ন জনাব শফিউদ্দিন আপনি যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমার স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস হবে একটি মডেল কাস্টম হাউস। যেখানে থাকবে সম্পূর্ণ ডিজিটাল সেবা, আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা, দ্রুত সেবা এবং ব্যবসা বান্ধব পরিবেশ। এই স্বপ্ন আমার বাস্তবায়নে ব্যবসা এবং জনগণের সহযোগিতা অপরিহার্য। সুতরাং ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া আসলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব শফিউদ্দিন। আসলে আপনি এই কাস্টম হাউসকে মডেল কাস্টম হাউস বানানোর জন্য বা মডেল কাস্টম হাউসের কাতারে নিয়ে আসার জন্য বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরাট রুল মডেল হিসেবে এই চট্টগ্রাম কাস্টম হাউস থাকবে, এই ধরনের কর্মকাণ্ড নিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করে আছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। আপনাকে এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলা পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, একটি খাত নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। বাংলাদেশের সর্ববৃহৎ কাস্টম হাউস কিন্তু এই চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টম হাউসের কাজ শুধুমাত্র রাজস্ব আদায় করা নয়, এবং তারা কিন্তু পাশাপাশি বৃহৎ কাজ করে কিন্তু এই যে ব্যবসায়ের চালিকা শক্তি হিসেবে, মূল শক্তি হিসেবে কাজ করে। আজকে আমরা আলোচনার ফাঁকে উঠে এসছে চট্টগ্রাম কাস্টম হাউসের সীমাবদ্ধতা, তাদের কর্মকাণ্ড, তাদের অর্জন, তাদের পথ চলা, এবং আগামীতে এই চট্টগ্রাম কাস্টম হাউস যাতে মডেল কাস্টম হাউস হয় সেক্ষেত্রে চট্টগ্রাম কাস্টম হাউসের মাননীয় কমিশনার মহোদয় এই কাজটুকু করে আছেন প্রতিনিয়ত, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে ভরে। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।